নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ অর্থাৎ কেমিস্ট্রির আজকে গুরুত্বপূর্ণ 30টে তোমাদের জেনারেল সায়েন্সের কোশ্চেন নিয়ে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যে কোশ্চেনগুলো আজকে আমি আলোচনা করব 30টে কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেন বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষাতে অলরেডি এসেছে। আজকের এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। এবং শেষে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করতে তোমরা কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে আসি এবার প্রথম কোশ্চেন। দেখো কি বলেছে। বলেছে যে কোন গ্যাসটি হাস্য উদ্রেককারী গ্যাস, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় লাফিং গ্যাস। কোন গ্যাসটি হাস্য উদ্রেককারী গ্যাস বা লাফিং গ্যাস নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস বা হাস্য উদ্রেককারী একটি গ্যাস। এই যে নাইট্রাস অক্সাইড, এই নাইট্রাস অক্সাইডের তোমরা একটু সংকেতটি মনে রাখবে N2O। অনেক সময় তোমাদের কোশ্চেনে কিন্তু অপশনে অ্যাকচুয়ালি যেটা নাইট্রাস অক্সাইড এই নামটা মেনশন না করে N2O দেয়। সো নাইট্রাস অক্সাইড পড়ার সঙ্গে সঙ্গে তোমরা N2O এই সংকেতটি একটু মনে রাখবে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে লোহার ওপর মরচে পড়ার প্রক্রিয়াটিকে কি বলা হয়? লোহার উপর যখন মরচে পড়ে তখন এই মরচে পড়ার প্রক্রিয়াটিকে অ্যাকচুয়ালি কি বলা হয়? আমরা আজকে একটু জেনে নিই। দেখো কি বলা হয়, অক্সিডেশন। অক্সিডেশন অথবা জারণ প্রক্রিয়া বলা হয় একে। ওকে, তাহলে অক্সিডেশন বা জারণ বলা হয়। লোহার উপর মরচে পড়ার প্রক্রিয়াটিকে বলা হয় অক্সিডেশন বা জারণ। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, সবচেয়ে হালকা ধাতু হলো, সবচেয়ে হালকা ধাতুর নাম কি? সবচেয়ে হালকা ধাতু হলো লিথিয়াম। লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা ধাতু। এবার তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে সবচেয়ে ভারী ধাতুর নাম কি। ওকে, এই কোশ্চেনটি তোমাদের জন্য আমি রেখে দিলাম। তোমরা একটু কমেন্টে আমাকে জানাবে যে সবচেয়ে ভারী ধাতুর নাম কি। আচ্ছা, এর পাশাপাশি দেখো আরেকটি কোশ্চেন আমি লিখে রেখেছি। হালকা গ্যাস হলো, তার মানে কি সবচেয়ে হালকা গ্যাস। সবচেয়ে হালকা গ্যাসের নাম কি? সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ওকে, হাইড্রোজেন গ্যাস হলো সবচেয়ে হালকা গ্যাস। এখন এই হাইড্রোজেন গ্যাসের পাশাপাশি আরেকটি হালকা গ্যাস আছে যার নাম হচ্ছে হিলিয়াম। এই হিলিয়ামের সংকেতটি তোমরা একটু মনে রাখবে, He মিন্স হিলিয়াম। এখন কোশ্চেনে যদি তোমাদের এইভাবে কোশ্চেন করে থাকে যে একটি হালকা গ্যাসের নাম লিখো, তখন তোমাদের দেখা গেল হাইড্রোজেন ছাড়া অনেক সময় হিলিয়াম দিয়ে দিল অপশনে, তখন কিন্তু হিলিয়াম লিখতে হবে। ওকে, আর সবচেয়ে বেশি যদি হালকা বলে থাকে তাহলে সেটি হচ্ছে হাইড্রোজেন গ্যাস। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক, সর্বাধিক তড়িৎ ঋণাত্মক যেটাকে বলা হয় মোস্ট ইলেকট্রোনেগেটিভ, মোস্ট ইলেকট্রোনেগেটিভ মৌলের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক বহু চাকরির পরীক্ষাতে, মানে অনেক ধরনের চাকরির পরীক্ষাতে এই কোশ্চেনটি কিন্তু এসেছে। তাহলে সবচেয়ে বা সর্বাধিক তড়িৎ ঋণাত্মক বা মোস্ট ইলেকট্রোনেগেটিভ মৌলের নাম কি? অ্যান্সার হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিন হচ্ছে মোস্ট ইলেকট্রোনেগেটিভ বা সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে কার্বনের কোন রূপটি সবচেয়ে কঠিন? কার্বনের কোন রূপটি সবচেয়ে কঠিন হয়? কার্বনের যে রূপটি সবচেয়ে কঠিন সেটি হচ্ছে হীরা, যেটাকে বলা হচ্ছে ডায়মন্ড। হীরা বা হীরক হচ্ছে কার্বনের সবচেয়ে কঠিন রূপ। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। পর্যায় সারণীর জনককে? এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পর্যায় সারণীর জনককে? পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিভকে। মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়ে থাকে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে? কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? যে গ্যাসটি পাওয়া যায় সেটি হচ্ছে
নাইট্রোজেন গ্যাস, এর সংকেত হচ্ছে N2। এটি মনে রাখতে হবে তোমাদের। নাইট্রোজেন গ্যাস হচ্ছে বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। তো তোমরা আমাকে এখান থেকে একটু কমেন্টে জানাবে যে এই যে নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে, এই নাইট্রোজেন গ্যাসের অ্যাকচুয়ালি শতকরা কত পার্সেন্ট থাকে, কত পার্সেন্ট এই N2 গ্যাসটি থাকে, আমাকে একটু কমেন্টে জানাবে যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন গ্যাসটি, আচ্ছা এটা তো হয়ে গেল। তারপরে কোশ্চেন, জলের পিএইচ, পাওয়ার অফ হাইড্রোজেন যেটাকে বলা হয়, তাহলে জলের পিএইচ কত? জলের পিএইচ হচ্ছে 7। তারপরে এর সঙ্গে আমি আরেকটি কোশ্চেন লিখে রেখেছি, তেজস্ক্রিয়তার একক কি? তেজস্ক্রিয়তার একক হচ্ছে 20। 20 হচ্ছে তেজস্ক্রিয়তার একক। ওকে, তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে, কোন অ্যাসিডটি কিং অফ কেমিক্যাল, কিং অফ কেমিক্যাল, কোন অ্যাসিডটি কিং অফ কেমিক্যাল যাকে বলা হয় রসায়নের রাজা, কিং অফ কেমিক্যাল অর্থাৎ রসায়নের রাজা কোন অ্যাসিডটিকে বলা হয়? রসায়নের রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। সালফিউরিক অ্যাসিড যার সংকেত H2SO4। অনেক সময় তোমাদের অপশনে দিয়ে থাকবে গাঢ় সালফিউরিক অ্যাসিড। ওকে, কোনো সমস্যা নেই, যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড দেবে, আর যদি তোমাদের শুধু সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে সালফিউরিক অ্যাসিড দেবে, কিংবা সালফিউরিক অ্যাসিড এই নামটি না লিখে এদের সংকেতটা দিয়ে দিবে H2SO4। তো এই সংকেতটি তোমাদের একটু মনে রাখতে হবে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হয়? ফটোগ্রাফিতে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হয়? ফটোগ্রাফিতে যে রাসায়নিক পদার্থটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে সিলভার ব্রোমাইড। সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়। ওকে, এই সিলভার ব্রোমাইডের একটু সংকেতটি মনে রাখতে হবে AgBr। Ag মিন্স সিলভার আর বিআর মানে হচ্ছে ব্রোমাইড। ওকে, সিলভার ব্রোমাইড AgBr, এটা হচ্ছে সিলভার ব্রোমাইডের সংকেত। তারপরে কোশ্চেন দেখো, পারমাণবিক চুল্লিতে নিউক্লিয়ার মডারেটর, পারমাণবিক চুল্লিতে নিউক্লিয়ার মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? পারমাণবিক চুল্লিতে নিউক্লিয়ার মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি, সেটা হচ্ছে ভারী জল। ভারী জল ব্যবহার করা হয়। এই ভারী জলের সংকেতটি তোমরা একটু মনে রাখবে, যেটা হচ্ছে D2O। D2O হচ্ছে আমাদের ভারী জলের সংকেত। ওকে, তাহলে ভারী জল যার সংকেত হচ্ছে D2O। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, মার্বেল পাথরের রাসায়নিক নাম কি? মার্বেল পাথরের রাসায়নিক নাম কি? মার্বেল যে পাথর, এই মার্বেল পাথরের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে অ্যাকচুয়ালি মার্বেল পাথর বা মার্বেল পাথর রাসায়নিক রূপ বলা হয়ে থাকে। এই ক্যালসিয়াম কার্বনেট এর যে সংকেত, সেই সংকেতটা মনে রাখতে হবে CaCO3। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক নেম। ওকে, এইবার তাহলে আমরা দেখে নিই পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলেছে এবার একটু খেয়াল করো। দেখো কি বলেছে, বলেছে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? বায়োগ্যাসের মধ্যে প্রধানতম উপাদান হলো CH4, যেটাকে বলা হয়েছে মিথেন গ্যাস। ওকে, তাহলে বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন বা CH4। এই মিথেনের সংকেতটা একটু তোমরা মনে রাখবে। তারপরে কোশ্চেন দাও কি বলেছে, কোন গ্যাসটি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী? কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী? ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী মাত্র একটি গ্যাস আছে, সেই গ্যাসটি হচ্ছে CFC। এই CFC এর সম্পূর্ণ নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি? তাহলে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দিয়ে তৈরি। টাংস্টেন ধাতু দিয়ে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে রবারকে শক্ত করতে কোন প্রক্রিয়াটি ব্যবহার করা হয়? রবারকে শক্ত করতে কোন প্রক্রিয়াটি ব্যবহার করা হয়? রবারকে শক্ত করতে ব্যবহার করা হয় ভলকানাইজেশন। ভলকানাইজেশন এই প্রক্রিয়াটি ব্যবহার করে রবারকে শক্ত করা হয়ে থাকে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে সবচেয়ে ভারী নিষ্ক্রিয় গ্যাস কোনটি? সবচেয়ে ভারী এবং নিষ্ক্রিয় হতে হবে। সবচেয়ে ভারী এবং নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে রেডন গ্যাস।
রেডন হচ্ছে সবচেয়ে ভারী এবং নিষ্ক্রিয় গ্যাস। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে যে কোন মৌলটি সবচেয়ে বেশি যৌগ গঠন করে। কোন মৌলটি সবচেয়ে বেশি যৌগ গঠন করে? সবচেয়ে বেশি যৌগ গঠন করে হচ্ছে কার্বন। ওকে, কার্বন যে মৌলটি, এই মৌলটি সবচেয়ে বেশি যৌগ গঠন করে থাকে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পেট্রোলের প্রধান উপাদান কি? পেট্রোল, যেটা দিয়ে আমরা গাড়ি চালাই, পেট্রোল। ওকে, এই পেট্রোলের প্রধান উপাদান কি? সঠিক অ্যান্সার হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হলো পেট্রোলের প্রধান উপাদান। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, নিউট্রন কে আবিষ্কার করেন? অ্যাকচুয়ালি নিউট্রন বলতে নিউট্রন কণা। নিউটন কণা কে আবিষ্কার করেন? নিউটন কণা আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক হচ্ছে নিউট্রন কণা আবিষ্কার করেন। তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে কোন গ্যাসটি কোল্ড ড্রিঙ্কসে ব্যবহার করা হয়? আমরা যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, আমরা সকলেই কোল্ড ড্রিঙ্কস খাই, এই কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে কোন ধরনের গ্যাস থাকে? সেই গ্যাসটির নাম আজকে তোমরা একটু জেনে নাও। তাহলে কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে যে গ্যাসটি থাকে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, যেটা হচ্ছে CO2। এই CO2 কে বলা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, জলের স্থায়ী কঠোরতা দূর করতে কি ব্যবহার করা হয়? জলের স্থায়ী কঠোরতা দূর করতে কি ব্যবহার করা হয়? তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা একটু জেনে নেই। জলের স্থায়ী কঠোরতা দূর করতে ব্যবহার করা হয় সোডিয়াম কার্বনেট। এই যে সোডিয়াম কার্বনেট, এই সোডিয়াম কার্বনেটের সংকেতটি একটু মনে রাখবে। অনেক সময় তোমাদের অপশনে কিন্তু সোডিয়াম কার্বনেট না দিয়ে তার সংকেতটি দিয়ে দেয়। ওকে, এই জন্য সংকেতটি একটু মনে রাখতে হবে। সংকেতটি হচ্ছে Na2, Na2CO3, Na2CO3। এটি হচ্ছে সোডিয়াম কার্বনেটের সংকেত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, পারদের প্রধান আকরিক কি? পারদ, এই পারদের প্রধান যে আকরিক, সেই আকরিকের নাম আজকে একটু জেনে রাখো। পারদের প্রধান আকরিক হলো সিনাবার। সিনাবার হলো পারদের প্রধান আকরিক। ওকে, তাহলে এবার আমরা দেখে নিই পরের কোশ্চেনগুলি। পরের কোশ্চেনগুলি কি বলেছে? এই কোশ্চেনগুলিতে চোখ রাখার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি ইনফরমেশন। যারা রেলের গ্রুপ ডির জন্য খাটছো, যারা রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখো। তোমরা বিভিন্ন ধরনের কোশ্চেন আমার চ্যানেলে কিন্তু কন্টিনিউ আপডেট পেতে থাকবে। এই নিয়ে কারো কোথাও টেনশন করতে হবে না। যাই হোক, এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে যে কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? কোন ধাতুটি তরল অবস্থায় থাকে? আমরা সকলেই জানি যে একমাত্র একটি ধাতু আছে যেটা হচ্ছে তরল অবস্থাতে থাকে, সেটা হচ্ছে কি? মার্কারি। এই মার্কারির আরেকটি নাম সেটা হচ্ছে পারদ। পারদকে অ্যাকচুয়ালি মার্কারি বলা হয়। তো তোমরা এই যে পারদ, এই পারদের যে আরেকটি নাম বা মার্কারি অ্যাকচুয়ালি পারদ হয়, তো এই পারদকে মার্কারি হিসাবে একটু মনে রাখবে। কারণ অপশনে দেখা গেল পারদ না দিয়ে মার্কারি দিয়ে দিল, তাহলে কিন্তু তোমাদের একটু কনফিউশন হয়ে যাবে। তো পারদই হচ্ছে মার্কারি। ওকে, তাহলে কোন ধাতুটি তরল অবস্থায় থাকে সেটা হচ্ছে পারদ বা মার্কারি। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? দেখো আমরা একটু দেখে নিই। অ্যাসিড বৃষ্টির জন্য যে গ্যাসগুলি দায়ী সেটি হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড, যেটা NO2। সংকেতগুলি একটু মনে রাখতে হবে, নাইট্রোজেন ডাই অক্সাইড বা NO2, এবং সালফার ডাই অক্সাইড, যার সংকেত SO2। এই দুটো জিনিস হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, স্টেনলেস স্টিল তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয়? স্টেনলেস স্টিল তৈরি করতে কোন ধরনের ধাতু বা কি কি ধাতু ব্যবহার করে স্টেনলেস স্টিল তৈরি করা হয়? স্টেনলেস স্টিল তৈরি করতে তিনটে ধাতু দরকার। প্রথম হচ্ছে লোহা, যেটা হচ্ছে Fe। তারপর হচ্ছে কার্বন বা সি, আর একটা হচ্ছে ক্রোমিয়াম বা Cr। লোহা, কার্বন এবং ক্রোমিয়াম, এই তিনটে ধাতু মিক্স করে স্টেনলেস স্টিল তৈরি করা হয়ে থাকে। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন মৌলটিকে ফিউচার মেটাল বলা হয়? কোন মৌলটিকে ফিউচার মেটাল বলা হয়? আমরা অ্যান্সারটা একটু দেখে নিই। টাইটানিয়ামকে ফিউচার মেটাল বলা হয়ে থাকে।
তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কোন গ্যাসটি উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়? উদ্ভিদের সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কোন গ্যাসটি ব্যবহার করে থাকে বা উদ্ভিদ ব্যবহার করে থাকে? সেটি হচ্ছে CO2 বা কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষের বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ ব্যবহার করে থাকে। ওকে, আজকে লাস্ট কোশ্চেন, ভিনিগার বা ভিনিগারে রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটি। ভিনিগারের রাসায়নিক নাম কি? ভিনিগারের রাসায়নিক নাম হচ্ছে অ্যাসেটিক অ্যাসিড। অ্যাসেটিক অ্যাসিড। তোমাদের এখান থেকে আমি একটা কোশ্চেন একটু বলি, যে এই যে অ্যাসেটিক অ্যাসিড, এই অ্যাসেটিক অ্যাসিড একটু সংকেতটি আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আমরা তো এখান থেকে জেনে নিলাম যে ভিনিগারের রাসায়নিক নাম কি? অ্যাসেটিক অ্যাসিড। এই অ্যাসেটিক অ্যাসিডের যে সংকেত, সেই সংকেতটা আমাকে একটু কমেন্ট করে তোমরা জানাবে। আমি দেখবো যে তোমরা কতজন সঠিক অ্যান্সার বা সঠিক উত্তরটি দিতে পেরেছো। তাহলে এই ছিল তোমাদের 1 থেকে 30 নাম্বার পর্যন্ত বা 30টে তোমাদের আজকে জিএস এর বা রসায়ন বিদ্যার গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন। ওকে, এই 30টি কোশ্চেন তোমরা একটু সুন্দরভাবে আলোচনা করো, প্র্যাকটিস করো। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।